ইংল্যান্ডের স্কোয়াড ঘোষণা হওয়ার পর থেকে আমি এখন বিশ্বাস করা শুরু করছি যে টমাস টুকেল একটা ফ্রড, সে একটা বাজে ম্যানেজার। সে যে স্কোয়াড দিছে এটা একটা বাজে স্কোয়াড। এই স্কোয়াড নিয়ে যদি ইংল্যান্ড মাঠে নামে তাহলে ফিফা ওয়ার্ল্ড কাপ থেকে তারা ফার্স্ট রাউন্ডে বাদ পড়বে। আমি সরি, আমি জানি আমি একটু ওভার রিয়াক্ট করছি, ওভার অ্যাক্টিং করছি, বাট আপনি বলেন ভাই, সেম টাইপের রিয়াকশনই তো মানুষজন দিচ্ছে ইন্টারনেটে, যে টমাস টুকেল কিছু না বুঝে একটা স্কোয়াড দিয়ে দিছে, তার থেকে আমরা ভালো ফুটবল বুঝি, এরকম ভাবে তো মানুষজন রিয়াক্ট করতেছে। এখন দেখেন, ভিন্ন মানুষের ভিন্ন একটা অপিনিয়ন থাকতে পারে, বাট আমার কাছে পার্সোনালি মনে হইতেছে যে স্কোয়াডটা খুব একটা খারাপ হয় নাই। হ্যাঁ, আমি মানতেছি যে অনেক স্টার প্লেয়ারকে এখানে চান্সেস দেওয়া হয় নাই, অনেক ভালো ভালো প্লেয়ার, অনেক কোয়ালিটিফুল প্লেয়ারকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে, এবং রিজনগুলো মানুষ খুব একটা বুঝতেছে না। বাট টকিং অ্যাবাউট চান্স, আপনি কিন্তু চান্স পাইতে পারেন আপনার টিমের পছন্দের একটা জার্সি পাওয়ার, আমার তরফ থেকে একটা গিফট পাওয়ার। ইংল্যান্ডের প্লেয়াররা চান্স পায় না, বাট আপনি চাইলে কিন্তু এই চান্সটা পেতে পারেন। এখন এই চান্স বা এই গিভওয়ে বা এই গিফট আমি কেন দিচ্ছি, সেটা হচ্ছে আপনারা আমাকে হেল্প করছেন। আমাদের K6 সিন্ডিকেট কিক্স অ্যান্ড সিক্স যে ফ্যামিলি যে ফেসবুক পেজটা আছে, এটাতে ওয়ার্ল্ড কাপের আগে 20,000 ফলোয়ার করে দিয়েছেন আপনারা। সো আমি মানে একটু জেস্টার অফ গ্র্যাটিটিউড টাইপের আমি একটা গিফট দিতে চাই আপনাদেরকে, এবং আমি ডিসাইড করছি এখন থেকে প্রতি মাসে আমি আপনাদের তরফ মানে আপনাদের মধ্য থেকে একজনকে একটা জার্সি গিফট করতে চাই প্রতি মাসে। সো কিভাবে আপনি গিভওয়েতে পার্টিসিপেট করবেন বা এই গিফটে কিভাবে আপনি নিতে পারবেন, সেটার রুলগুলো হচ্ছে আমি কমেন্টে দিয়ে দিয়েছি। খুব একটা জটিল রুল না, জাস্ট আমি আমার আসল ভাই ব্রাদারদের একটু গিফট দিতে চাই, একটু তাদেরকে আমি হচ্ছে আমার যে এটাকে কি বলে কৃতজ্ঞতা সেটা দেখাইতে চাই, ওই জন্য হচ্ছে এই গিভওয়েটা আমি হচ্ছে করছি আর কি। সো আপনি চাইলে পার্টিসিপেট করতে পারেন, এখানে তেমন কোনো জোরাজুরি নাই। সো ইংল্যান্ডের স্কোয়াড নিয়ে আমরা কথাবার্তা বলতেছি, ইন্টারনেট, মিডিয়া, ফ্যান্স সব দুই ভাগে ভাগ হয়ে গেছে। একটা পার্টি বলতেছে টমাস টুকেল স্যাক হওয়ার জন্য এটা করতেছে, আবার আরেকটা পক্ষ বলতেছে যে এটা একটা বোল্ড মুভ। যেহেতু আমরা সবাই দেখে আসছি যে প্রাগৈতিহাসিক কাল থেকে ইংল্যান্ড একটা স্টারেড বিগ নেমস ওয়ালা একটা স্কোয়াড ঘোষণা করে, যে স্কোয়াড শেষ পর্যন্ত কিছুই করতে পারে না। সো এবার টমাস টুকেল যেহেতু একটা ভিন্ন অ্যাপ্রোচ নিছে, আই কাইন্ডা অ্যাপ্রিসিয়েট ইট। আমার কাছে এটা অ্যাপ্রিসিয়েট করার মতোই মনে হচ্ছে। আপনার ডিফারেন্ট মতামত থাকতে পারে, আমার ডিফারেন্ট অপিনিয়ন থাকতে পারে, বাট ফুটবল এখন এমন একটা এনভায়রনমেন্টে পৌঁছে গেছে, এত টক্সিসিটি সব জায়গায় ছড়াই গেছে যে ডিফারেন্ট অপিনিয়ন আমরা রেসপেক্টই করতে পারি না। বাট আই উইল রেসপেক্ট ইউর অপিনিয়ন যদি আপনি আমার সাথে একটু বিরোধিতা করেন, এবং আপনি যদি আমাকে কনস্ট্রাকটিভ হইতে আপনি যদি আমাকে ক্রিটিসাইজ করেন, আমার ওখানে কোনো সমস্যা নেই। বাট ফ্যান্সদের যারা যারা এটার অপোজ করতেছে, তারাও কিন্তু ভুল না। তারা যেসব কোশ্চেনগুলো করতেছে সেগুলো কিন্তু ভ্যালিড। তাদের মধ্যে থেকে প্রথম কোশ্চেন আসতেছে যে এরকম অনেকগুলো ক্লাচ প্লেয়ার, আমি যদি কয়েকটা প্লেয়ারের নাম বলি, ফিল ফোর্ডেন, কোল পালমার, তারপর হচ্ছে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড, হ্যারি ম্যাগুয়ার, এরকম আরও অনেকজন প্লেয়ার আছে, অনেকগুলো প্লেয়ার। এখন এসব প্লেয়ারকে বাদ দেওয়া হয়েছে কেন? কেউ কেউ বলতেছে পারফরমেন্সের বেসিসে, কেউ কেউ বলতেছে প্রোফাইল বেসিসে, কেউ কেউ বলতেছে পজিশন বেসড। বাট আমরা যদি পুরো স্কোয়াডটাকে দেখি, এবং আমি গতকালকে থেকে আমি অ্যানালাইজ করার ট্রাই করতেছি যে আসলে কিসের বেসড, কিসের ভিত্তিতে এই স্কোয়াডটা ঘোষণা করা হয়েছে, শেষ পর্যন্ত আমি যে কনক্লুশনে আসছি সেটা হচ্ছে এই স্কোয়াডটা শুধুমাত্র টমাস টুকেলের পছন্দের উপরে আসছে, শুধুমাত্র টমাস টুকেলের পছন্দের উপর। তার মনে যেটা চাইছে সে সেটা নিয়ে কাজ করছে। এখন দেখেন জেমি কারাগারের মতো ফুটবল পণ্ডিত কিন্তু এইটা অ্যাপ্রিসিয়েট করতেছে, সে নিজে বলতেছে যে আমাদের সময় যদি টমাস টুকেল কোচ হইতো তাহলে হয়তো আমরা ভালো কিছু করতে পারতাম। এবং এটা সম্পূর্ণ সে বলছে কারণ কি, ইংল্যান্ড অলওয়েজ একটা স্টারের টিম নিয়ে আসে, বাট ইমব্যালেন্স ক্রিয়েট হয়, ইগো থাকে। এখন এই জন্য টিম লাস্ট পর্যন্ত ভালো কিছু করতে পারে না, ওয়ার্ল্ড কাপ কখনোই কামিং হোম হয় না। সো ওই জন্যই মেনলি প্রবলেমগুলো দাঁড়াইছে। আচ্ছা, আমরা আরও কথাবার্তা বলবো এটা নিয়ে, তার আগে আমরা দেখে নিই যে কারা কারা স্কোয়াডে আছে। সো গোলকিপার পজিশনে আছে জর্ডান পিকফোর্ড, ডিন হেন্ডারসন, জেমস ট্র্যাফোর্ড, এই তিনজন। আমি ভাবছিলাম চারজন গোলকিপার নিয়ে তারা যাবে, বাট তারা তিনজন নিয়ে গেছে, হুইচ ইজ গুড। এবং তিনজন যে গোলকিপার আছে তারাও কিন্তু যথেষ্ট ভালো করছে এবারের এপিএলে। স্পেশালি আমি যদি কথা বলি, পিকফোর্ডের কথা বলি, যথেষ্ট ভালো খেলছে। ডিন হ্যান্ডারসন তো ক্রিস্টাল প্যালেসের হয়ে লিটারালি সে যেভাবে চ্যান্স, আমরা মিমগুলো দেখতাম যে সে যথেষ্ট ভালো খেলছে। লাস্ট সিজন তারা তাদেরকে ট্রফিও জিতেছে। আর জেমস ট্র্যাফোর্ড তো এবার ম্যানচেস্টার সিটিতে ভালো খেলছিল। বাট দেখার বিষয় কাকে হচ্ছে স্টার্ট করে। আমার কাছে মনে হয় যে পিকফোর্ডকে স্টার্ট করবে, এবং গোলকিপিং পজিশনটা আমার কাছে যথেষ্ট ব্যালেন্সই মনে হয়েছে, ভালোই লাগতেছে। ইয়ং, এক্সপিরিয়েন্স সব কিছু মিলাই জিনিসটা হইতেছে, কারণ পিকফোর্ডের বয়স 32, ডিন অ্যান্ডারসনের 29, আর হচ্ছে ট্র্যাফোর্ডের বয়স হচ্ছে 23। সো ইয়ং ব্লাড, এক্সপিরিয়েন্স দুইটা মিলেই কিন্তু এই গোলকিপিং পজিশনটা এটার নাম কি বলে টমাস টুকেল সেট করছে। সো আমার কাছে এখানে তেমন কোনো কিছু বলার নাই। সো
আমার যেটা নিয়ে একটু একটু কমপ্লেন বা একটু একটু নাখোশ আছে বা একটু একটু আমার কাছে ইমব্যালেন্স মনে হয়েছে, যদিও আমি ইংল্যান্ড ফ্যান না, ইংলিশ ফ্যান না, বাট আমার কাছে মনে হয়েছে যে ডিফেন্স পজিশনটা কম্পারেটিভলি একটু উইক অন্য দুই পজিশনের থেকে। সো ডিফেন্ডার হিসেবে কাদেরকে তিনি রাখছেন? কনসাকে রাখছেন, তারপরে নিকো রেলি ভাই, তারপরে হচ্ছে মার্গুয়েহি, তারপরে হচ্ছে স্পেন্স, তারপরে হচ্ছে বার্ন, তারপরে হচ্ছে রিস জেমস, আর কে, জন স্টোনস, আর হচ্ছে লিব্রামেন্টো, আরও আছে কোয়ানসা। হ্যাঁ আচ্ছা, কোয়ানসা পর্যন্ত। ঠিক আছে, আমি ওই লিস্ট দেখে পড়তেছি তো, তাই একটু একটু কেমন জানি লাগতেছে, স্কোয়াড ঘোষণাটা মনে হচ্ছে রিডিং পড়তেছে। আচ্ছা যাই হোক, এই পজিশনটা নিয়ে কিন্তু মানুষজনের বেশিরভাগ সমস্যা দেখা যাচ্ছে, কারণ ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডকে নেওয়া হয় নাই, তারপর হচ্ছে হ্যারি ম্যাগুয়ারকে নেওয়া হয় নাই, সেই জায়গাতে কিছু কিছু প্লেয়ার আছে যাদেরকে মানুষজন বলতেছে যে এদেরকে কেন নেওয়া হয়েছে। বাট ইপিএল এর পারফরমেন্স বেসিসে আমরা যদি দেখি, খুব একটা তো খারাপ স্কোয়াড হয় নাই। হ্যাঁ, আর্নল্ড, ট্রেন্টের কথা বলতেছি, ট্রেন্ট মাদ্রিদের হয়ে শুরুতে খুব একটা ভালো না খেললো, শেষে এসে সে আবার পারফরমেন্স একটু একটু ইমপ্রুভ করছে, বাট টুখেলের কাছে মনোপুত সেটা হয় নাই দেখে তাকে নেওয়া হয় না। আর হ্যারি ম্যাগুয়ারে এই জায়গাটাতে আমার নিজের একটু কোশ্চেন আছে যে তাকে তো স্কোয়াডে রাখা যেত। ম্যানচেস্টারের হয়ে সে মাঝে মাঝে ব্লান্ডার করতো, অতীতও করতো, বাট তখনও সে ইংল্যান্ড টিমের হয়ে যথেষ্ট ভালো করতো এবং ক্লাচ মুভমেন্টে সে মাঝে মাঝে স্কোরও করে বসতো। সো এরকম একটা প্লেয়ারকে স্কোয়াডে না নেওয়াটা আসলেই কোশ্চেনেবল। বাট টমাস টুকেলের মাথায় আসলে কি আসছে, আই ডোন্ট নো। সে কিছু একটা ভেবে এই জায়গাটাতে করছে, এবং তার আমার যেটা মনে হয়েছে যে সে একটা স্টার্টিং লাইন আপ নিছে মাথার মধ্যে, যে আমি এই স্টার্টিং লাইন আপটাই খেলাবো, এবং ওই বেসিসেই সে বাকি প্লেয়ারগুলোকে নিছে, যার কারণে আমরা ব্যাকআপ হিসেবেও দেখতেছি যে বেশিরভাগ জায়গাতে ইয়ং প্লেয়ারদেরকে সে ইনক্লুড করছে। আর নিকো রেলির কথা বললে ভাই, গার্দিওয়ালা এমন একটা প্লেয়ারে ইনভেন্ট করছে যে লেফট সাইডে যে কোনো জায়গায় খেলতে পারে। সো ওই প্লেয়ারটাকে আমার মনে হয়েছে যে না ঠিক আছে, ভালো, আমার কাছে খুব একটা খারাপ লাগে না, বাট উইকার পজিশন হিসেবে আমার কাছে ডিফেন্সটাই লাগছে। এবার আসি মিডফিল্ডিং পজিশনে কারা আছে। মিডফিল্ডার পজিশনে ইলিয়ট অ্যান্ডারসন, কোবি মেইনু, জুড বেলিংহাম, মর্গান রজার্স, ডেকলান রাইস, জর্ডান হ্যান্ডারসন, এবেরেচি এজে, এই কয়জনই। এখন এখানে এসে ওই যে ধরেন আমরা যখন বলতেছিলাম যে হয়তো তাহলে পারফরমেন্স বেসিসে নিছে, সো মানুষজন আবার কোশ্চেন করতেছে যে তাহলে জুড বেলিংহাম কেন স্কোয়াডে আছে? জুড বেলিংহাম তো খুব একটা যে ভালো পারফর্ম করছে এবারের সিজনে, সেটা তো তেমন কিছু না। আবার মানুষজন বলতেছে তাহলে জুড বেলিংহামকে যদি এটারে কি বলে যে ক্লাচ মোমেন্টের জন্য নেয়, তাহলে সেখানে কোল পালমারকে কেন নেওয়া হয় না? এখন দেখেন, আই অ্যাগ্রি উইথ ইউ যে কোল পালমারকে নেওয়া উচিত ছিল, বা কোল পালমারকে নিলে অনেকাংশে ভালো হতো, কারণ এই প্লেয়ারটা এমন এমন সময় আপনার জন্য স্কোর করবে, এমন এমন সময় আপনার জন্য সে অ্যাসিস্ট করবে, এমন এমন সময় সে চান্স ক্রিয়েট করবে যে পজিশনটা আপনি কখনো চিন্তাও করেন নাই। এবং ইউরোতেও এর যে সাফল্য, সেখানেও কিন্তু কোল পালমার যথেষ্ট ভালো একটা অবদান রাখছে, কন্ট্রিবিউশন রাখছে, আমি যদি ভুল না করে থাকি। সো এরকম একটা প্লেয়ারকে ড্রপ করার পিছনে আসলে লজিক খুব একটা দেওয়া যায় না। আপনি হয়তো লজিক দিতে পারবেন যে এবার চেলসির হয়ে সে খুব একটা ভালো পারফর্ম করতে পারে নাই, কোল পালমারের লেভেলে কোল পালমার পারফর্ম করতে পারে নাই। সো এইসব জিনিসগুলো হইতে পারে, এবং আমরা সবাই জানি যে স্টার্টিং লাইন আপে কারা কারাই থাকবে, রাইস, অ্যান্ডারসন, এবং হচ্ছে অ্যাটাকিং মিডফিল্ড পজিশন হয়তো জুড বেলিংহাম অথবা এজেকে খেলাইতে পারে, আমার যতটুকু মনে হইতেছে। সো ওভারঅল আমার কাছে মনে হতেছে একটা কম্প্যাক্ট, একটা মানে প্রপার একটা মিডফিল্ড হয়েছে, যেখানে এটার কি বলে, টমাস টুকেল যেটা বেশি প্রেফার করছে সেটা হচ্ছে কি পজিশন আর প্রোফাইল বেসড। একটা প্লেয়ারের যে খুব একটা ভার্সিটালিটি থাকতে হবে বা খুব একটা হাইব্রিড সে প্লেয়ারটা হইতে হবে, জিনিসটা এমন না। সে পজিশন বেসড পজিশন প্লেয়ারদেরকে রাখছে, যে এই প্লেয়ারের বদলে এই প্লেয়ার খেলবে, এই প্লেয়ারের বদলে এই প্লেয়ার খেলবে। সেই জন্য ব্যাকআপগুলোকে আপনি দেখবেন যে পজিশন বেসড ব্যাকআপগুলোকে রাখছে। প্রোফাইল আর পজিশন বেসড মিডফিল্ডটাই সে মেনলি চুজ করছে বলে আমার কাছে পার্সোনালি মনে হইতেছে। এবার আসি অ্যাটাকিং লাইন আপে কারা আছে। অবশ্যই হ্যারি কেন, তারপরে মার্কাস রাশফোর্ডকে নিয়ে কথা বলবো, বুকায়ো সাকা, অ্যান্থনি গর্ডন, তারপরে হচ্ছে ইভান টনি, অলি ওয়াটকিন্স, ননি মাদুয়েকে, এই কয়জনকে। এখন অ্যাটাকিং লাইন নিয়ে কারো খুব একটা কোশ্চেন নাই, কারণ ইংল্যান্ডের এর থেকে বেটার অ্যাটাকিং লাইন আপ আপনি কাকে দিতেন? হ্যারিকেনের রিপ্লেসমেন্ট বা হ্যারিকেনকে বাদ দিয়ে আপনি কাকে নিতেন? সো এই জায়গাটাতে খুব একটা কোশ্চেন কারোই নেই। মার্কাস রাশফোর্ড, আমি যদি একজন বার্সেলোনা ফ্যান, আপনারা সবাই জানেন, সো আমার মার্কাস রাশফোর্ডকে নিয়ে আলাদা এক ধরনের কালকে ভালো লাগা কাজ করছে, যে এই প্লেয়ারটা লিটারালি তার যে পটেনশিয়াল সেটা সে মিট করতে পারতেছিল না অ্যাস্টন ভিলাতেও, ম্যানচেস্টার ইউনাইটেডেও, বাট সে বার্সেলোনাতে এসে তার টপ পারফরমেন্স সে দিছে, সে তার মন উজাট করে দিছে। যদিও আমাদের ক্লাচ মোমেন্টে সে আমাদেরকে যথেষ্ট হেল্প করতে পারে না, বাট হি পারফর্ম রিয়েলি ওয়েল ফর আস, এবং হ্যান্সি ফ্লিক তার মধ্য থেকে ভালো জিনিস বের করছে, যার কারণেই কিন্তু টমাস টুকেল তাকে স্কোয়াডে ইনক্লুড করছে। আর বাকি যা কাদেরকে নিয়ে আপনি কি বলবেন? রাশফোর্ড প্রবাবলি স্টার্ট করবে ফ্রম দ্য লেফট সাইড এবং বুকায়ো সাকা ফ্রম দ্য রাইট সাইড, এভাবে তারা স্টার্ট করবে, এবং হ্যারি কেন যেভাবে খেলে
এবার যেভাবে পারফর্ম করছে আনবিলিভেবল লেভেলের, 32 বছর বয়সে এসে একটা স্ট্রাইকার যদি এরকম পারফর্ম করে তাহলে আপনি তাকে নিয়ে কোনো কোশ্চেন করবেন, এবং কারো কোশ্চেনও নেই, হ্যারি কেনকে নিয়ে কারো কোনো খুব একটা কোশ্চেনও নেই। সো ওভারঅল স্কোয়াডটা আমরা দেখলাম যে আসলে কারা কারা খেলতেছে, অ্যান্ড অনেস্টলি সেই আমার কাছে, আমি স্টিল আমার অপিনিয়ন আপনি চাইলে চেঞ্জ করাইতে পারেন, আপনি যদি কমেন্টে আমাকে কোনো ভ্যালিড রিজন দিতে পারেন যে ওই বিগ নেমসগুলোকে যদি আমরা বাদ দিই বা ওই বিগ নেমসগুলোকে নিয়ে যদি আমরা কথা না বলি, স্কোয়াডটা কি অতটাই খারাপ? মানুষ যেভাবে বলতেছে যে খুব একটা আগে যাবে না, বাট আমি তো দেখতেছি যে টপ 4-এ তারা থাকতেছে। এই স্কোয়াড যদি প্রপারলি ক্লিক করে তাহলে টপ 4-এ তারা থাকতেছে। যেমনটা বলতেছিলাম যে ম্যাগুয়েরকে কেন নেওয়া হয় না, আমি পরে একটা নিউজ দেখে একটা আর্টিকেল বা কি একটা জানি দেখছিলাম, সেখানে বলা হয়েছে যে টমাস টুকেলের স্টার্টিং লাইন আপে ম্যাগুয়ারে থাকতেছে না, সো উনি চিন্তা করতেছে যে ম্যাগুয়ারের যে ইগো বা ওর যে মেন্টালিটি, ও কি ওর এই রোলটা মেনে নিবে কিনা, এই জন্য তাকে ড্রপ করছে। সো ম্যাগুয়ারেরটা আমরা প্রপারলি পাইছি, বাকিদেরকে আমি যা বুঝতেছি পারফরমেন্স বেসিসে বা মনের বেসিসে সে তাকে বাদ দিয়েছে, যেসব বড় নেমগুলোকে বাদ দেওয়া হয়েছে। সো আমি খুব একটা দেখতেছি না টমাস টুকেল এবার যে পজিশন, এবার যে ট্যাকটিক্স নিয়ে যাবে, আমার কাছে মনে হতেছে সে একটু ডিফেন্সিভ খেলাবে, এবং যেহেতু তার কাছে একটা প্লাস পয়েন্ট হচ্ছে হ্যারি কেনের মতো একটা ডিফেন্সিভ বা একটু ডিপ লাইং ফরওয়ার্ডের মতো টাইপের, যে অনেকটা ডিফেন্সে এসে হেল্প করে, প্রেস করে, প্লাস রাশফোর্ড এবার খুব ভালোভাবে প্রেস করার ট্রাই করছে বার্সেলোনাতে, যদিও রাফিনা লেভেলের করতে পারে নাই, বাট করছে তো। সো আমার কাছে মনে হয় যে সে মিডফিল্ড থেকে অপোনেন্টকে প্রপারলি প্রেস করে ওখান থেকে মিড ব্লক করে সে হচ্ছে কাউন্টার অ্যাটাকে যাবে, যেখানে সবাই বলটা পাস করবে বা সবার মেইন টার্গেট থাকবে হচ্ছে হ্যারি কেন, অথবা যদি ফলস নাইনে বা নাম্বার 10 পজিশনে যদি জুড বেলিংহামকে রাখা হয় তাহলে এই দুজনকে কেন্দ্র করে কিন্তু অ্যাটাকগুলো হবে বলে আমার মনে হইতেছে। এখন দেখেন, যেটা আমি বললাম যে আমি টপ 4 ইংল্যান্ডকে দেখতেছি, এবং খুব কিছু খারাপ না হলে তারা এইভাবেই তারা অপারেট করবে, অ্যাটলিস্ট কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যাবে, এতটুকু আমি ভরসা রাখি। বিশ্বকাপ জিতবে কিনা সেটা নিয়ে প্রপারলি ডাউট আছে, আমারও আছে, আপনারও আছে, এবং এর থেকেও ভালো টিম নিয়ে, ভালো টিম বলতে কি মানে অনেক বড় বড় নামওয়ালা টিম নিয়ে ইংল্যান্ড কিন্তু অতীতে কিছুই করতে পারে না, একটা সিম্পল ব্লান্ডার করছে, সেজন্য আমার এটা মনে হয়েছে। আর টমাস টুকেলের এই টিমটাকে আমার সাপোর্ট করার আরেক দিক হচ্ছে টমাস টুকেল এবার নিশ্চিত করছে যাতে এই স্কোয়াডে খুব একটা ইগোইস্টিক প্লেয়ার না থাকে। কারণ দেখেন ভাই, ওয়ার্ল্ড কাপ ওয়ার্ল্ড কাপ অনেক ফ্রেজাইল একটা টুর্নামেন্ট, 7-8 ম্যাচের একটা টুর্নামেন্ট, যেখানে আপনি সিঙ্গেল একটা মিস্টেক করবেন আপনার টুর্নামেন্ট থেকে আপনার টিম বাদ পড়ে যাবে। সো ওই পজিশন থেকে একটা টিমকে বের করে আনার জন্য টমাস টুকেল এর থেকে ভালো স্কোয়াড দিতে পারতো চাইলে, বাট আমার কাছে মনে হয় যে খুব একটা খারাপ স্কোয়াডও হয়নি, এবং আই টোটালি সাপোর্ট টমাস টুকেল। বাট আপনি চাইলে আন্দোলন করতে পারেন, ইংল্যান্ডের এফএ ফুটবল অ্যাসোসিয়েশন ঘেরাও করেন, আপনি চাইলে করতে পারেন, আমার কোনো সমস্যা নেই, রাগ করেন না ভাই, এটা জাস্ট মজার জন্য বলছি। সো আপনার ওপিনিয়ন জানান যে আপনার কাছে ইংল্যান্ডের স্কোয়াডটা কেমন লাগছে, এবং আপনি জানান যে ইংল্যান্ড এবার কততম পজিশনে ওয়ার্ল্ড কাপ শেষ করতে পারে, এবং বিশ্বকাপকে তারা জিতবে নাকি অন্য কেউ জিতবে। তো ভিডিওটা কেমন লাগছে, নেক্সটে কোন টিমকে নিয়ে আমরা ভিডিও করবো সেটা কমেন্ট করে জানাতে পারেন। আর পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।